রুদ্ধর থমথমে স্বর শুনে নিধি হালকা কেঁপে উঠল। রুহানি ব্যাপারটা সহজ করতে আবার বোতল ঘোরাতে লাগলো। বোতল এবার রুদ্ধর দিকে গেল। সবাই এবার তাকে চেপে ধরল। অনেক ট্রুথ নেওয়া হয়েছে, এবার ডেয়ার নিতেই হবে। রুদ্ধ মেনে নিল তাদের কথা। রুদ্ধকে ডেয়ার দেয়া হলো, তাকে গান শোনাতে হবে। রুদ্ধ রাজি হয়ে গেল। সে আরুর দিকে তাকিয়ে খালি গলায় গান শুরু করলো। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রসনাই। কার্নিশে আলতো মাখানো দিনেরা চলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই, তোমাকে পাই। গান শেষ হতেই আরও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পুরোটা গান গাওয়ার সময় রুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে আরুকে ইশারা করলো চোখের পানি মুছে নিতে। বিয়েবাড়ির চারদিকে হইচইয়ের শব্দ শোনা যাচ্ছে। ফারিস একপাশে চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। রুহানি ভীষণ ছটফট করছে। ফারিসের সাথে তার ঝগড়া হয়েছে। বিয়েবাড়িতে আসার পর থেকে তার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা করো না, সেটা করো না, শাড়ি পরবে না। তাই রাগ করে সেও চার কথা শুনিয়ে দিয়েছে। বলতে বলতে একটু বেশি বলে ফেলেছিল। রাগের মাথায় এটাও বলেছে, আমার লাইফ আমি যা ইচ্ছে করব, তুমি বলার কে। ব্যাস, সেটাই কাল হয়ে দাঁড়ালো। ফারিস আর একটা কথাও বলেনি, চুপচাপ ফোন কেটে দিয়েছিল। ফারিসের আসার খবর শুনে সে ব্যালকনিতে তার জন্য অপেক্ষা করছিল। ব্যালকনি থেকে উঠানের দিকটা স্পষ্ট দেখা যায়। ফারিসকে চেয়ারে বসতে দেখে সে আর দেরি করলো না, ছুটে নিচে চলে এলো। এসেই ফারিসের পাশে ধপ করে বসে পড়ল। ফারিস তার দিকে দেখেও দেখল না, চুপচাপ ফোন দেখায় মনোযোগ দিল। রুহানি তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি সমস্যা? ইগনোর করছো কেন আমাকে? ফারিস এবারও কোনো জবাব দিল না। সরি। ফর হোয়াট? আমার তোমাকে এভাবে বলা উচিত হয়নি। তোমার লাইফ, তুমি যা কিছু বলতেই পারো। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রুহানি উঠে দাঁড়ালো। এরপর ফারিসের হাত দুটো ধরে জোর করে টেনে ভেতরের দিকে নিয়ে এলো। ফারিসের কিছুটা ইচ্ছে ছিল বলেই সে টেনে নিতে পেরেছে, না হলে এত বড় মানুষটাকে জোর করে টেনে নেওয়া সম্ভব? বাড়িতে প্রবেশ করতেই ফারিস তার হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিল। রুহানি তাকে দুই হাত দিয়ে জাপটে ধরল। সরি সরি, এবারের মতো মাফ করে দাও প্লিজ। রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় ঠিক কথাই বলেছ। এই দেখো, কান ধরে উঠবস করছি, আর করব না। রুহানি সত্যি সত্যি কান ধরে উঠবস করতে লাগলো। ফারিস বুকে হাত গুজে তার কাণ্ড দেখতে লাগলো। 5 বার উঠবস করেই রুহানি বলল, এ কি, আমি কান ধরে উঠবস করছি আর তুমি আমাকে আটকাবে না? ফারিস নির্লিপ্ত গলে বলল। না। রুহানি এবার তার গাল দুটো টেনে ধরে বলল, ওরে বাবুটা, তাক, আর রাগ করে না। তোমাকে চকলেট কিনে দেব। ফারিসটা বিরক্তি নিয়ে তার হাত সরিয়ে দিলেও অন্যদিকে তাকিয়ে হেসে ফেলল। তবে সেটা রুহানি খেয়াল করেনি। গেটে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে তুমুল তর্ক বিতর্ক চলল কিছুক্ষণ। মেয়েপক্ষরা তার দাবি পূরণ না পর্যন্ত ছাড়বেই না। অন্যদিকে ছেলেপক্ষ কম না, ছেলেপক্ষ থেকে কম বয়সী বেশ কয়েকজন ছেলে এসেছে। ছেলের কাজিনরা হয়তোবা। আহির এদের বেশি বিরক্ত লাগছে। সে এবার লেহেঙ্গা দুহাতে উঁচু করে নুহার হাত ধরে একটু সামনে এগিয়ে এলো। দুলাভাই যে এত কিপটে সেটা তো জানতাম না। এত কিপটে লোকের কাছে আমাদের বোন দেব না। দেখেননি, এবার ভালো করে দেখে নিন। আর আসল কাজটা করুন তো, টাকা ছাড়ুন, নয়তো আমরাও গেট ছাড়ছি না। আহির কথা বলার সময় ছেলেটা তার দিকে কেমন করে চেয়ে রইল সেটা দেখে আহি কিছুটা মিয়ে গেল। নুহাকে সামনে এনে সে কিছুটা আড়ালে দাঁড়ালো। সেই সুযোগে ইয়াজ তার হাত ধরে টেনে ভিড় থেকে বের হয়ে এলো। আহি অবাক হয়ে তার দিকে তাকালো। কি হয়েছে, এভাবে নিয়ে এলে কেন? ইয়াজ দাঁতে দাঁত চেপে বলল, তুই গেটে গিয়েছিস কেন? ওখানে অনেক ছেলেরা আছে, জানিস না? আমি তো গেট ধরতে গিয়েছি, তখন কি কেউ এসব দেখে? ইয়াজ তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে এত পাকা কথা বলতে কে বলেছে? বেশি পেকে গেছিস তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। আহি হতবাক হয়ে বলল, কি করেছি আমি? এমন করছো কেন?
ইয়াজ অভ্যাসবশত যেই না তার চুলে হাত দিতে যাবে আহি আটকে পেছনে সরে গেল। পাগল হয়ে গেছো? চুলে হাত দিচ্ছ কেন? আমার চুল নষ্ট হয়ে যাবে তো। হোক, তোর চুল একেবারে নষ্ট হয়ে যাক। আহি বিড়বিড় করে তাকে বকতে লাগলো। ইয়াজ এবার প্রচণ্ড জোরে ধমক লাগালো। যেখানে অরু নেই, রুহানি আপু নেই, সেখানে তুই কি করছিস? যা ভেতরে যা। তার ধমকের চোটে আহির ঠোঁট কেঁপে উঠল। আশেপাশে অনেকেই তাকিয়েছে সেটা দেখে আহির আরও কান্না পেয়ে গেল। সে নাক টানতে টানতে বাড়ির দিকে চলে গেল। ইয়াজ মাথা এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বাবা চাচাদের দিকে এগিয়ে যায়। একটু পরে পিহুকে বিয়ে পড়ানো হবে। বরপক্ষের খাবার দাবারের দিকটা রুহানি দেখতে হবে। পরবর্তীতে সে ব্যস্ত হয়ে পড়বে। আরুর সাথে কথা বলার সময়টুকু সে পাবে না। তাই কথা বলার জন্য এই সময়টুকুকেই সে উপযুক্ত মনে করেছে। আরু ও রোহান যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা প্যান্ডেলের পেছনের দিকটায়। এই দিকটায় তেমন কোনো লোক সমাগম নেই, তাই সে কথা বলার জন্য আরুকে এখানেই নিয়ে এলো। রোহান অনেকক্ষণ ধরেই চুপ করে রয়েছে। আরুর এবার ধৈর্যের বাদ মানছে না। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? সে রুদ্ধ জানতে পারলে তার খবর করে ছাড়বে। কি হলো রোহান ভাইয়া, কিছু বলছেন না কেন? রোহান গলা খাকারি দিয়ে বলল। তোমাকে আজ বেশি সুন্দর লাগছে আরো। আরু বিরক্তি কণ্ঠে বলল। আপনি কি আমাকে এখানে এটা বলার জন্য রেখেছেন? রোহান পকেট থেকে একটি ল্যাভেন্ডার রঙের ফুল বের করলো। আরও কিছু বুঝার আগে তার কানে ফুল গুজে দিল। আরও ভীষণ অপ্রস্তুত বোধ করলো। কানে গুজে ফুলে হাত দিয়ে অবাক চোখে রোহানের দিকে তাকালো। সেটি দেখেই দূরে দাঁড়ানো রুদ্ধর হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো। রাগে তার চোখ জোড়া ধীরে ধীরে লাল হয়ে উঠছে। দেখো আরো, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তোমাকে কথাটা আমি অনেক দিন ধরে বলতে চেয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভীষণ পছন্দ করি অনেক আগে থেকে। তুমি রাজি থাকলে আমি বাড়িতে বিয়ের কথা বলতে চাই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে রোহান থামলো। এবার সে উত্তরের অপেক্ষায় আরুর মুখের দিকে তাকিয়ে আছে। আরও এতটাই অবাক হয়েছে সে কিছু বলতেও পারছে না। সে রোহানের থেকে এমন কিছু মোটেই আশা করেনি। অপ্রত্যাশিত কিছু শুনলে যেমন আমাদের মুখ থেকে কথা বের হতে চায় না, আরুর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আরুকে চুপ থাকতে দেখে রুদ্ধ আরও রেগে গেল। সে তাদের দিকে এগিয়ে যেতে গিয়েও গেল না। সে দেখতে চেয়েছে আরও ঠিক কী বলে। এর মধ্যে নিধি এসে তার পাশে দাঁড়ালো। রুদ্ধ কারোর উপস্থিতি টের পেয়েও সেদিকে ফিরে চাইল না। সে এক ধ্যানে আরুর দিকে চেয়ে রইল। নিধি বলল। এদের মধ্যে কিছু চলছে নাকি? দুজনকে কিন্তু খুব মানিয়েছে। রুদ্ধ তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে চাইল। তার সেই দৃষ্টি দেখে নিধির আর কিছু বলার সাহস হলো না। সে চুপচাপ প্রস্থান করলো। রুদ্ধ আর দাঁড়ালো না। সেখানে গটগট শব্দ করে সেখান থেকে যেতে লাগলো। তার পায়ের শব্দ এতটাই তীব্র ছিল যা আরও রোহানের কান অবধি পৌঁছে গেল। আরও রুদ্ধকে দেখেই ভীত হলো। রুদ্ধ তাকে ভুল বুঝবে না তো? সে দীর্ঘশ্বাস টেনে রোহানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো। দেখুন, আমি আপনাকে কখনো সেই চোখে দেখিনি। বলতে পারেন আমার জীবনে কাউকে সে চোখে দেখার সুযোগই পাইনি। তার আগে আমার মনটা আমি অন্য জায়গায় দিয়ে ফেলেছি। সেখান থেকে ফিরে এলে আমার মৃত্যু নিশ্চিত। আশা করছি আপনি এই ব্যাপারটা নিয়ে কখনো আর প্রশ্ন করবেন না। রোহান ব্যথিত কণ্ঠে বলল। সেই মানুষটা কি রুদ্রবাই? আরও ওপর নিচ মাথা নাড়িয়ে রুদ্ধ যেদিকে গিয়েছে সেদিকে দৌড় লাগালো। রোহান তার যাওয়ার দিকে ব্যথিত চোখে তাকিয়ে রইল। ধরণীতে সন্ধ্যা নেমেছে। প্রকৃতির নিয়মানুসারে একটু পরে রাত নেমে আসবে। বিয়ে বাড়ি একদম নিশ্চুপ হয়ে রয়েছে। একটু আগেই পিহুকে বিদায় দেওয়া হয়েছে। অনেক কান্নাকাটির পরে বাড়ি একদম শান্ত হয়ে গেছে। সকলেরই মন খারাপ, তাই আপাতত যে যার ঘরে আছে। আরুকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সে রুমের জানালা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পরনে এখনো বিয়ে বাড়ির সেই পোশাক। রুদ্ধর দেখা পাওয়া যায় নাকি সেই আশায় আরও তখনও রুদ্ধর পিছু ছুটলেও তার নাগাল পায়নি। পেছন থেকে তার মা ডেকে উঠায় সেদিকে ছুটতে হয়েছে। এসে আর রুদ্ধকে পায়নি। ফারিসের থেকে খবর নিয়েছে রুদ্ধ গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে গেছে। কোথাও গিয়েছে, কাউকে কিছু বলে যায়নি। এমনকি সে ফারিসের দিয়েও ফোন করিয়েছে, কিন্তু রুদ্ধ ফোনটাও কেটে দিয়েছে। আরও এবার শেষবারের মতো রুদ্ধর ফোনে আবারও কল লাগালো। ভাগ্যক্রমে এবার ফোনটা রিসিভ হলো। আরও নাক টেনে বলল। রুদ্র ভাই? ওপাশ থেকে রুদ্ধ নিশ্চুপ, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আরও আবার বলল। রুদ্র ভাই শুনছেন? হুম, আপনি কোথায় গিয়েছেন? সেটা জেনে তোর কাজ? বলুন না প্লিজ, আমি আপনার সাথে কথা বলতে চাই। এখন কি করছিস? আরও কেঁদে দিয়ে বলল। কথা বলছি। তাহলে আমি কোথায় আছি জেনে তোর কি লাভ? এভাবে না, আমি দেখা করতে চাইছি। আমি চাইছি না।
আরও এবার পুরো কেঁদে কেঁদে বলল। আপনি আমার কথাটা না শুনে ওভাবে চলে এলেন কেন? রুদ্ধ এতক্ষণ শান্ত স্বরে কথা বললেও এখন আর সে শান্ত থাকতে পারল না। রেগে হিসিয়ে বলল, তোর কোন কথাটা শোনাতে চাচ্ছিস আমাকে বল। তোরা রোহনের প্রেম খায়নি নাকি তোকে কিভাবে তার মনের কথা জানিয়েছে সেটা বলবি। কি হলো, চুপ কেন? অ্যান্সার মে। শেষের কথাটা প্রচণ্ড ধমকের স্বরে বলেছে। রুদ্ধের ধমক শুনে আরুর হাত ফসকে মোবাইল পড়তে গিয়েও সে সামলে নিল। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি ভুল বুঝছেন, আমার কথাটা একবার শুনুন। রুদ্ধ তার কোনো কথা না শুনে মুখের ওপর কল কেটে দিল। আরও দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে সে রুদ্ধকে বোঝাবে? আহি মুখ গোমরা করে পিহুদের বেলকনিতে বসে আছে। ইয়াজ তাকে ওভাবে ধমক দেওয়ার পর থেকে তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। এমনি বলে ঠিক আছে তাই বলে সবার সামনে এভাবে বলবে? তার মন খারাপকে দীর্ঘস্থায়ী করতে রুহা এসে হাজির। সে এসেছেই আহির পাশে বসে পড়ল। আহি তাকে দেখেও কিছু বলল না, চুপচাপ বাইরের দিকে মনোযোগ দিল। আপু, তোমার ফেসবুক আইডি আছে? আহি ব্রু কুচকে বলল, কেন? আসলে একটা কথা বলবো, কাউকে বলবে না তো? জানি না। মজা করো না তো, কাউকে বলো না কিন্তু। বলো। ইয়াজের আইডিটা আমাকে দেবে? ইয়াজকে নাম ধরেই ডাকতে আহির মেজাজ খারাপ হয়ে গেল। সে তার দিকে ঘুরে রাগান্বিত স্বরে বলল, তুমি ইয়াজ ভাইয়ের নাম ধরে ডাকছো কেন? সে কি তোমার ছোট? রুহা তার রাগ দেখে ঘাবড়ে গেল। পরক্ষণে লাজুক গলায় মিনমিন করে বলল, ওসব তুমি বুঝবে না, ওনাকে আমি ভাইটাই ডাকতে পারবো না। তুমি কি আমাকে ওনার নাম্বার বা ফেসবুক আইডিটা দিতে পারবে? আহি এবার দাঁড়িয়ে গেল, চেঁচিয়ে বলল, না, পারবো না। এসব কথা একদম আমাকে বলতে আসবে না, পাকা মেয়ে কোথাকার। বলে সে হনহনিয়ে চলে গেল। রুহা তার যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। তার সাথে কি ব্যবহারটাই না করলো। অতিথি দেখে সে কিছু বলল না, না হলে সেও দেখিয়ে দিত রুহা কি জিনিস। রাত এখন 8:15। রুদ্ধ গাড়ির চাবি হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে বাড়ির সবাইকে একসাথে বসে থাকতে দেখে সে দাঁড়িয়ে গেল। তার চোখ সবার প্রথমে আরুর দিকে পড়েছে, যে কিনা সোফার এক কোণে বসে আছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে কেঁদেছে বোধহয়। তার দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্ধ তাকে এক পলক দেখে চোখ দুটো সরিয়ে নিল। রুদ্ধকে দেখেই রুমা বেগম ছুটে গেল তার কাছে। কোথায় ছিলি বাবা? ফোন ধরছিলিস না কেন? মাকে দেখে রুদ্ধ নরম স্বরে বলল, সরি মা, শুনতে পাইনি। তুমি কি এমন রাজকার্য করছিলে যে যে এতগুলো মানুষ তোমাকে ফোন করলো তুমি শুনতেই পেলে না? কাজ ছিল বাবা। এইখানে তোমার কি কাজ আছে আমাকে বোঝাও। এটা একটা নতুন জায়গা, এখানে এসে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে বলার প্রয়োজন মনে করো না, তাই তো? সকালে ব্যস্ত ছিল তাই বলে যাওয়ার সুযোগ হয়নি। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোতে চাই। কথাটা বলে সে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। রুদ্ধ যেতেই রুমা বেগম বললেন, তোমাকে কতদিন বলেছি ছেলেটার বিয়ে দাও, ঘরে বউ আনলে এসব ঠিক হয়ে যাবে। আমার একটা কথাও শুনো না। আসলাম শেখ বলল, বাড়ি গিয়ে এ নিয়ে কথা বলছি। কথাটা শুনে নিধির মাথা নিচু করে মিটিমিটি হাসতে লাগলো। বিষয়টা আরুর মোটেই ভালো লাগলো না। অজানা ভয়ে আরুর বুকটা কেঁপে উঠল। রুদ্ধর বিয়ে মানে? আর এই কথা শুনে নিধি আপু এরকম লজ্জা পাচ্ছে কেন? আরও আর ভাবতে পারল না। নিজের রুমে চলে গেল। ভোরের নরম আলোয় শিশির ভেজা ঘাসে ঝলমল করছে প্রকৃতি। পাখির কুজন ভরে তোলে নিস্তব্ধ আকাশ। শীতল হাওয়ার স্পর্শে মন জুড়িয়ে যায়। নতুন দিনের শুরু হয় শান্ত আর স্নিগ্ধ অনুভূতিতে। ঘড়িতে এখন সকাল 7টা বাজছে। শেখবাড়ির সকলে প্রস্তুতি নিয়ে নিয়েছে, আজ তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সকলের গোছগাছ সম্পন্ন হয়েছে। আগের বারের মতোই বড়রা যাবে একটা গাড়িতে, অন্য গাড়িতে ছোটরা মিলে একসাথে যাবে। আরও ভেবেছিল আগের বারের মতো রুদ্ধ হয়তো তার পাশেই বসবে, তবে তেমন কিছুই হলো না। রুদ্ধ মাঝের সিটে বসেছে, চোখ জোড়া বন্ধ করে দুহাত বুকে গুজে হেলান দিয়ে বসেছে সে। আশেপাশে তার কোনো ধ্যান নেই। নিধি আগেই রুদ্ধর পাশে বসে পড়েছে। নিধির পাশে রুহানি বসেছে। আরুর এসব দেখে মুখটা মলিন হয়ে গেল। কালকের থেকেই তার বুকের ভেতরটা কেমন অস্থির করছে। তার উপর নিধির এভাবে আগ বাড়িয়ে সব জায়গায় রুদ্ধর কাছাকাছি যাওয়াটা তাকে ভীষণ ভাবাচ্ছে। রুদ্ধ তার সাথে কথা বলছে না। সে চুপচাপ পেছনের সিটে জানালার কাজ ঘেঁষে বসে পড়ল। আরুর পাশে আহি ও ইয়াজ বসেছে। আহি বোনের দুহাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, কি হয়েছে আপু, তোর কি মন খারাপ? আরু তার গালে এক হাত রেখে বলল, কিচ্ছু হয়নি, এমনি মাথা ব্যথা করছে।
আমি মাথা ম্যাসেজ দিচ্ছি। আহি আরুর মাথা টিপে দিতে গেলে আরু তাকে থামিয়ে বলল। আমার মাথা মেসেজ করতে হবে না, তুই ঘুমা, অনেক সকালে উঠেছিস। আরও আহির মাথাটা টেনে আবার তার কাঁধে রেখে দিল। আহির বোনের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরে আছে। সামনে থেকে রুহানি টিপ্পনি কেটে ইয়াজকে বলল। দেখছিস বোনের প্রতি কত ভালোবাসা, এমনি সময় তো ঝগড়া না করে থাকতেই পারে না। ইয়াজ আর চোখে আহির দিকে তাকিয়ে বলল। দুজনেই দেখ মুখটা কেমন বানিয়ে রেখেছে। তোদের কি জামাই মরছে এমন সুখ পালন করছিস কেন? আহি তো তার দিকে ফিরেও তাকালো না, আরও কোনো প্রত্যুত্তর করলো না। সেও চুপচাপ চোখ বন্ধ করে নিল। আহির কোনো সারা শব্দ না পেয়ে ইয়াজ বেশ অবাক হয়েছে। এমনি তো তার সাথে ঝগড়ার তালে থাকে সবসময়, আজ হঠাৎ কি হলো মেয়েটার? কালকের বিষয় নিয়ে এখনো রেগে আছে বোধহয়। ইয়াজ আর কিছু না ভেবে নিজেও চোখ বুঝল ঘুমানোর উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের বাদেই আরুর ঘুম ছুটে গেল। আহি তাকে এক হাতে এখনো জড়িয়ে রেখেছে। ইয়াজের মাথাটাও কিছুটা আহির দিকে হেলে পড়েছে। আরও চোখ হঠাৎ রুদ্ধর দিকে গেল। রুদ্ধ বাইরের দিকে তাকিয়ে রয়েছে, কানে ব্লুটুথ লাগানো। নিধি পাশ থেকে বারবার তার দিকে হেলে পড়ছে। রুদ্ধ বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিচ্ছে। এবার নিধি ইচ্ছে করে পুরো মাথাটা রুদ্ধর কাঁধে রেখে দিল। আরও রাগে চোখ ভিজে গেল। রুদ্ধ কিছু করার আগে সে পেছন থেকে নিধির মাথাটা দুহাত দিয়ে সরিয়ে দিল। রুদ্ধ পেছনে ফিরে তার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। আরুর ইচ্ছে করলো রুদ্ধর মাথার চুলগুলো মুঠো করে পেছন থেকে চেপে ধরতে। কি এমন করেছে সে? কথা না শুনলে বুঝবে কি করে সে? আরু মনে মনে বলল। একবার বাড়ি গিয়ে নে, এরপর আমাকে এত কষ্ট দেওয়ার ফল আমি কড়ায় গন্ডায় আদায় করে নেব। কিছুক্ষণ বাদে আহির ঘুমটাও ছুটে গেল। ইয়াজকে তার দিকে হেলে পড়তে দেখেই এক ধাক্কা মেরে সরিয়ে দিল। ঘুমের ঘোরে এমন হওয়ায় ইয়াজ হকচকিয়ে ঘুম থেকে জেগে উঠল। আহিকে ভাবলেশহীনভাবে বসে থাকতে দেখে ইয়াজ দাঁত কিরমির করে বলল। তুই আমাকে ধাক্কা দিয়েছিস কেন? আহি কোনো জবাব দিল না। ইয়াজ আবারও বলল। কি বললাম কানে যায় না? আহি তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। ইয়াজ আর কিছু বলার বা করার সুযোগ পেল না। তার আগে রুদ্ধ গম্ভীর গলায় তার নাম ধরে ডেকে উঠল। ব্যাস, সে ওখানেই থেমে গেল। আরও এবার ইয়াজের উদ্দেশ্যে বলল। আমার খিদে পেয়েছে, গাড়ি থামিয়ে কিছু নিয়ে আয়। ইয়াজ গাড়ি থামাতে বললে রুদ্ধ গমগমে স্বরে নাকচ করে দিল। এখন গাড়ি থামানো সম্ভব না, একটু পরে রেস্টুরেন্ট পড়বে সামনে, তখন একেবারে গাড়ি থামানো হবে। তার কথা শুনে ইয়াজ আরুর দিকে তাকালো। আরুর চোখ দুটো ছলছল করে উঠল। আগেরবার রুদ্ধ তার জন্য আগে থেকেই গাড়িতে খাবার কিনে রেখেছিল। পুরোটা রাস্তা তাকে আগলে রেখেছিল, আর এখন একটু খেতে চেয়েছে বলে এইভাবে না করে দিবে? আরুর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আধ ঘন্টা বাদে গাড়ি দুটো পরপর রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে বাড়ির সকলে নামলেও আরু শক্ত হয়ে নিজের সিটে বসে রইল। রুদ্ধবাদে সকলেই তাকে নামার জন্য বললেও সে নামল না। শরীর ভালো লাগছে না বলে অজুহাত দেখালো। মিতা বেগম এসে বকেও তাকে গাড়ি থেকে নামাতে পারল না। বাবার কথাটাও আজ আরও শুনল না। সে খাবার গাড়িতে পাঠিয়ে দেবে বলাতেও আরও না করে দিল। সে ভেতরে কিছুতেই যাবে না, সে আজ না খেয়েই থাকবে। রুদ্ধ অনেকক্ষণ ধরে শক্ত চোখে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাহিনী দেখল। এরপর রাস্তার এক পাশে গিয়ে লাইটার দিয়ে সিগারেট ধরালো। রুদ্ধ নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট টানতে লাগলো। দূর থেকে গাড়িতে বসে রুদ্ধকে এভাবে সিগারেট খেতে দেখে আরও আটকে উঠল। উনি সিগারেটও খায়? ছি ছি ছি, যে কাজগুলো সে অপছন্দ করে ঠিক সেই কাজগুলোই রুদ্ধকে করতে হবে। আরও গাড়ি থেকে নেমে রুদ্ধর দিকে এগিয়ে গেল। রুদ্ধ তাকে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে তার নিজের কাজে মগ্ন। আরও এক প্রকার সিগারেট ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। রুদ্ধ তার দিকে আগুন চোখে তাকালো। আরও তার সেই দৃষ্টি দেখে ভয় পেলেও প্রকাশ করলো না, নিজেকে শক্ত করলো। আপনি সিগারেট খাচ্ছেন কবে থেকে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই, আমার চোখের সামনে থেকে যা। আরও রাগান্বিত স্বরে বলল। যাব না। কি করবেন আপনি? কি করেছি আমি যার জন্য কাল থেকে আপনি আমাকে ইগনোর করছেন? বলুন। শেষের কথাটা আরও কিছুটা উচ্চ স্বরে বলল। রুদ্ধ তার সামনে এগিয়ে দু হাতে গাল চেপে ধরল, হিসিয়ে বলল। আওয়াজ নিচে। আমার কাছে কি তোর? যাকে নতুন জুটিয়েছিস তার কাছে যা। ডোন্ট ইউ ডেয়ার টু টক উইথ মি। রুদ্ধ তার গাল থেকে হাত সরিয়ে নিল। আরও চোখে পানি ছেড়ে বলল। আপনি সেই প্রথম থেকে আমাকে কষ্ট দিয়ে এসেছেন। আপনি কি আদৌ আমাকে বুঝেছেন? সেই দিন আপনি শুধুমাত্র রোহান ভাইয়ের কথাগুলো শুনেই চলে এলেন। আমি কি বলেছি আপনি কি একবারও জানতে চেয়েছেন? এসব অনুভূতি বোঝার পর থেকেই আমি একজনকে আমার মন দিয়ে বসে আছি। সেই কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। সেখানে নতুন কাউকে জুটিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
আপনার যেটা ভাবার আপনি ভাবতে পারেন, আমার আর কিচ্ছু বলার নেই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কোনো দিকে না তাকিয়ে আরু গাড়িতে গিয়ে বসলো। রুদ্ধ আরুর যাওয়ার দিকে তাকিয়ে দু হাতে চুল খামচে ধরল। রাগের মাথায় সে আরুকে কষ্ট দিয়ে ফেলেছে। সে তো জানে আরু তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না, তাহলে এই কাজটা কিভাবে করতে পারলো সে? রাগ উঠলে তার মাথা একদমই ঠিক থাকে না। রুদ্ধ গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। ইয়াজকে ফোন করে কিছু বলতে ইয়াজ সম্মতি জানালো। রুদ্ধ এবার আরুর পাশে বসে পড়ল। আরু দেখেও না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে রইল। রুদ্ধ তার হাতখানা চেপে ধরল। আরু জোর করে হাত ছাড়িয়ে নিতে চেয়েও পারছে না। রুদ্ধ খুব শক্ত করে হাত ধরে রেখেছে। ছাড়ুন আমার হাত। রুদ্ধ তার হাত ছাড়ল না, উল্টো তাকে জোর করে নিজের দিকে টেনে নিয়ে দু হাতে বক্ষে জড়িয়ে ধরল। আর রুদ্ধকে ঠেলতে লাগলো, তবে রুদ্ধর শক্তির সাথে সে পেরে উঠল না। আরু ফুপিয়ে বলল, আপনি খুব খারাপ, সব সময় আমাকে কষ্ট দেন। রুদ্ধ তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, সরি, আমার মাথা ঠিক ছিল না, আর তোকে কষ্ট পেতে দেবো না লিটল বার্ড। তার সম্বোধন শুনে আরু কান্না ভুলে তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, লিটল বার্ড। আমার ছোট পাখি তুই। বলেই দুহাতে আবারও আরুকে আগলে নিল। আরও শান্তিতে তার বক্ষে মাথা এলিয়ে দিল। রুদ্ধর প্রতি তার রাগ অভিমান এক নিমিষেই গলে গেল। সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে আঁকাবাঁকা রাস্তায় গাড়ি এগিয়ে চলছে। হালকা বাতাসে আরুর মনটা প্রশান্তিতে ভরে উঠেছে। গাড়ির জানালায় মাথা রেখে সুন্দর আবহাওয়াটা উপভোগ করছিল আরু। হঠাৎ রুদ্ধ তার মাথাটা টেনে ভেতরের দিকে নিয়ে এলো। আরু তার দিকে তাকাতেই রুদ্ধ ধমক দিয়ে বলল, মাথা যেন বাইরে না যায়। আরু আর কি করবে, চুপচাপ বসে রইল। সামনে থেকে এসব শুনে নিধি সহ্য করতে পারছে না। রুদ্ধর সাথে তার বিয়ের কথা চলছে। বিষয়টা শুনেই তো সে এগিয়েছে। সত্যিকার অর্থে রুদ্ধ একজন সুপুরুষ। এমন পুরুষকে বিয়ে করতে কে না রাজি হবে? সেও রাজি হয়ে গিয়েছিল। তবে এখন তো মনে হচ্ছে রুদ্ধ তার ব্যাপারে ইন্টারেস্ট নয়। কিছুক্ষণ আগেই তো সে যখন রুদ্ধর পাশে বসতে চেয়েছিল, রুদ্ধ তাকে সামনে পাঠিয়ে দিল। আরুকে যত্ন করে খাবারও খাইয়ে দিল। সবটাই তার চোখে পড়েছে। এগুলো কি শুধু বোন হিসেবেই করছে? তার তো ভিন্ন কিছু মনে হচ্ছে। নিধি আর কিছু ভাবতে চাইল না, বাড়ি গিয়ে মাকেই বলবে সব। বৃষ্টি মানেই একটা আলাদা অনুভূতি, রোমান্টিক, শান্ত, কখনো আবার বিষণ্ণ। চারিদিকে বৃষ্টির পানিতে থই থই করছে। ঘড়িতে এখন রাত ৮টা। সারাদিন জার্নি করে আরুর ক্লান্ত লাগছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বৃষ্টির ঝাপটায় তার ঘুমটা ভেঙে গেল। জানালা খোলা থাকায় বৃষ্টির পানি এসে তার চোখ মুখ ভিজিয়ে দিল। এত সুন্দর বৃষ্টি দেখে নিজেকে আর সামলাতে পারল না। দৌড়ে ব্যালকনিতে চলে গেল। হাত দিয়ে কতক্ষণ বৃষ্টির জলকণাগুলো ছুঁয়ে দিতে লাগলো। তবে এভাবে কি আর মন ভরে বৃষ্টিকে উপভোগ করা যায়? তাই ঘর থেকে বের হয়ে চুপি চুপি ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে যাওয়া সিঁড়িতে যেতে হলে রুদ্ধর রুম পেরিয়ে যেতে হয়। রুদ্ধ আরুকে চোরের মতো সেদিকে যেতে দেখে যা বোঝার বুঝে গেল। তার চোখ মুখ শক্ত হয়ে এলো। ভাবল ছাদে গিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো বকবে। রাতের বেলা বৃষ্টিতে ভেজার সাহসকে দিয়েছে পিচ্চিটাকে। যদি জ্বর হয় তখন কে সাফার করবে? আহি নিজের রুমের বারান্দায় বসে কফি নিয়ে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টি তারও খুব পছন্দের, তবে সময়ে অসময়ে গা ভেজাতে সে একদমই পছন্দ করে না। সে হাত দিয়ে বৃষ্টির পানিগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ও একটু পরপর কফির মগে চুমুক দিচ্ছে। পাশের বারান্দা থেকে এক গাদা পানি এসে তার গায়ে পড়ায় সে হকচকিয়ে সেদিকে তাকালো। ইয়াজকে তার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে দেখে ইয়াজের দিকে চোখ রাঙিয়ে তাকালো। ইয়াজ মুখের হাসি থামিয়ে বলল, চোখ নিচে, চোখ রাঙ্গাচ্ছিস কাকে তুই? হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছ না? বেয়াদব মেয়ে, বড় ভাইকে চোখ রাঙ্গাতে লজ্জা করে না? তোমার ছোট বোনের পেছনে লাগতে লজ্জা করে না? কে বোন? তোকে এ বাড়িতে কুড়িয়ে এনেছে, বুঝেছিস? তোর সাথে আমার ভাই বোনের কোনো সম্পর্ক নেই। বুঝেছি, এবার এখান থেকে দূর হও। ইয়াজ ব্যালকনি থেকে চলে গেল। আহি সেটা দেখে ভীষণ অবাক হলো। বাব্বা, সে বলার সাথে সাথেই চলে গেল? এতটা ভদ্র হলো কবে? পেছন থেকে হাতে টান পড়ায় আহির ভাবনায় ছেদ ঘটল।
ইয়াজ আহির হাত টেনে তাকে রেলিংয়ের সঙ্গে ঠেসে দাঁড় করালো। 2 দিন ধরে দেখছি, ইগনোর করছিস কেন আমাকে? আহি তার কথা শুনে অবাক হলো কিছুটা। ইয়াজের থেকে এমন কিছু সে মোটেই আশা করেনি। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কোথায় ইগনোর করলাম তোমাকে? ইয়াজ নিজেদের দূরত্ব কিছুটা কমিয়ে বলল, আমাকে বোকা পেয়েছিস? তুই বোকা না গাধা একটা, ছাড়ো আমাকে। তুই তো গাড়ি করিস কেন বেয়াদব? তো কি করব? তুই বুঝিস না আমি রেগে আছি? ইয়াজ ভ্রুকুচকে বলল। কেন? আহি মুখ ফুলিয়ে বলল, তুমি সেদিন আমাকে সবার সামনে বকেছো, সবাই কেমন করে তাকিয়েছিল। আমার কি কোনো মান সম্মান নেই? ইয়াজ তার ফুলো গাল দুটোতে চাপ প্রয়োগ করে ব্যঙ্গস্বরে বলল। ওরে বাবুটার মান সম্মানও আছে। ইয়াজের ঠাট্টা মিশ্রিত গলার স্বর শুনে আহির রাগ উঠে গেল। ইয়াজের হাতে কামড় বসিয়ে দিল। ইয়াজ ব্যথাতুর শব্দ করে হাত সরিয়ে নিল। মুহূর্তের মাঝেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। বৃষ্টির পানিতে ব্যালকনি এমনিতেই পিচ্ছিল হয়েছিল। দুজনের ধস্তাধস্তিতে পিচ্ছিল ফ্লোরে স্লিপ করে দুজনেই ফ্লোরে পড়ে গেল। প্রথমেই আহি পড়েছে, আহির উপরে ইয়াজও পড়ে গেল। ব্যথায় আহি নাক মুখ কুচকে নিল। আহি চোখ বন্ধ করে আহাজারি করতে লাগলো। আল্লাহ, আমার কোমরটা একেবারে ভেঙে দিয়েছে গো। এইটা কোন হাতে এসে আমার উপরে পড়েছে গো? ইয়াজ তার মুখ চেপে ধরল। চুপ কর মিনি বিড়াল, কেউ এসে এভাবে দেখলে খারাপ ভাববে, গাধা একটা। তার ধমক শুনে আহি চুপসে গেল। ইয়াজ ধীরে ধীরে আহির উপর থেকে উঠে দাঁড়ালো। এরপর আহিকেও টেনে তুলল। আহিকে ধরে বেডে বসিয়ে দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। আরও ছাদে গিয়ে খোলা আকাশে দুহাত মেলে দাঁড়ালো। চোখ দুটো বন্ধ করে সে বৃষ্টি অনুভব করতে লাগলো। কিছুক্ষণ বাদে সামনে কারোর উপস্থিতি টের পেতেই আরও শরীর শিরশির করে উঠল। সামনের মানুষটার উপস্থিতি সে চোখ বন্ধ করেই বুঝতে পারে। তার শরীরের পারফিউমের ঘ্রাণ বাতাসের সাথে মিশে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আরও চোখ মিলতেই রুদ্ধকে তার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখল। রুদ্ধ আরুর দৃষ্টি দেখে আরুর শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলালো। তার সেই চাহনি দেখে আরুর শরীর জড়সড় হয়ে এলো। আরু ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে নিল। রুদ্ধ নিজেদের মাঝের দূরত্ব মেটাতে চাইল, তবে আরও সেটা হতে দিল না। সে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে আরুর পিঠ ঠেকে গেল চিলেকোঠার ঘরের দেয়ালের সঙ্গে। আরও চাইলেও আর পিছাতে পারল না। রুদ্ধ দুজনের দূরত্ব একেবারে ঘুচিয়ে দিল। আরুর শরীর ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, পালানোর জায়গা নেই? আরও অসহায় চোখে তার দিকে তাকালো। রুদ্ধ নেশালো স্বরে বলল, ভেবেছিলাম রাতের বেলা বৃষ্টিতে ভেজের কারণে খুব বকব, কিন্তু এখানে এসে আমার এমন সর্বনাশ ঘটবে কে জানতো। তার নেশালো গলার স্বর শুনে আরও লজ্জায় চোখ নামিয়ে ফেলল। রুদ্ধর থেকে পালানোর পথ খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ ভেজার ফলে ঠান্ডায় আরও ঠোঁট দুটো তীর তীর করে কাঁপতে লাগলো। রুদ্ধর দৃষ্টি সেদিকে যেতেই শুকনো ঢোক গেল। দৃষ্টি এদিক ওদিক করতে লাগলো, তবুও তার দৃষ্টি ঘুরে ফিরে একদিকেই আটকে যাচ্ছে। আজ রুদ্ধ নিজেকে সামলাতে পারছে না। এতদিনের ধৈর্য আজ এক নিমিষেই ভেঙে ফেলল সে। আরও কোমর ধরে কাছে টেনে আরও ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আরও কিছু বুঝে ওঠার আগে যা ঘটার ঘটে গেল। আরও চোখ জোড়া বড় বড় করে রুদ্ধকে দুহাত দিয়ে ঠেলতে লাগলো। রুদ্ধ এক হাত দিয়ে আরুর দুহাত শক্ত করে চেপে ধরল, অপর হাত আরুর কোমরে বিচরণ করতে লাগলো। একসময় আরু ছটফট থামিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। রুদ্ধ আরুর ঠোঁট এমনভাবে চেপে ধরেছে যেন সে অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে। বেশ অনেকক্ষণ পর রুদ্ধ আরুকে ছেড়ে দিল, তবে কোমর থেকে হাত সরালো না। আরু জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আর একটু হলেই তার মনে হচ্ছিল সে বোধহয় শ্বাস না নিতে পেরে আজ মারাই যাবে। রুদ্ধ আরুর দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। আরুর ঠোঁট জোড়া লাল বর্ণ ধারণ করেছে। রুদ্ধ সেখানে বৃদ্ধা আঙুল বুলিয়ে বলল, আমার টেস্টটাকে জ্ঞান বলেই আরুকে কোনো সুযোগ না দিয়েই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরু রুদ্ধর পিঠে শার্ট মুঠো করে ধরল। কিছুক্ষণ বাদে রুদ্ধ ছেড়ে দিল তাকে। আরও এবার রুদ্ধর বুকে জোরে জোরে ধাক্কা দিয়ে ছাদ থেকে নেমে গেল। রুদ্ধ চিলেকোঠার দেয়ালে হেলান দিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট মুছতে লাগলো। আরও ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকালো। দরজার সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। রুদ্ধ তার সাথে আজ এটা কি করলো সে ভাবতে পারছে না। লজ্জায় রুদ্ধকে সে মুখ দেখাতে পারবে না। আরও দু হাতে মুখ ঢেকে ফ্লোরে বসে পড়ল। রাতে খাবার খাওয়ার সময়ও আরও ঘর থেকে বের হলো না।
রুদ্ধ তার জন্য ডাইনিং টেবিলে অনেকক্ষণ অপেক্ষা করছিল। আরু আসবে না শুনে সে দীর্ঘশ্বাস ফেলল। তার আর বুঝতে বাকি নেই পিচ্চিটা কেন এমন করছে। শেষমেশ দেখা গেল মিতা বেগম গিয়েই আরুকে রাতের খাবার খাইয়ে দিয়ে এলো। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 2 দিন কেটে গিয়েছে। সেদিনের সেই ঘটনার পর থেকে আরুর লজ্জায় আর রুদ্ধের সামনে যায়নি। রুদ্ধ তার সাথে দেখা করতে চাইলেও সে সুযোগ সে রাখেনি। রুদ্ধ বহুবার ডাকার পরেও সে তার ডাকে সাড়া পর্যন্ত দেয়নি। সকালে রুদ্ধ অফিসে যাওয়ার পরে সে রুম থেকে বের হয়। রাতের খাবার সবার আগেই খেয়ে নেয়। অজুহাত হিসেবে দেখিয়েছে তার পড়ার এখন অনেক চাপ, আগে আগে খেয়ে পড়তে বসতে হবে। মিতা বেগম আর কিছু বলেননি। মেয়ের পড়াশোনার প্রতি এতদিন বাদে মন এসেছে, এতেই সে খুশি। আজ শুক্রবার হওয়ায় বাড়ির সকল পুরুষরা বাড়িতেই রয়েছে। রুদ্ধ তার ব্যতিক্রম নয়। সকালের নাস্তার জন্য নিচ থেকে ডাক পড়েছে। সপ্তাহে এই একটা দিন সকলে মিলে একসাথে নাস্তা করে, এটাই এই বাড়ির নিয়ম। আরও দাঁত দিয়ে নখ খুঁড়তে লাগলো। এতদিন সে রুদ্ধকে ইগনোর করেছে। রুদ্ধ আজ তাকে সামনে পেলে কি করবে সেটাই ভাবতেই সে নিচে যেতে চাইছে না। অনেক ভেবেচিন্তে আরও নিচে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। ডাইনিং টেবিলে বিভিন্ন নাস্তার আইটেম রান্নাঘর থেকে এনে সাজিয়ে রাখছেন বাড়ির গিন্নিরা। আজ যেহেতু সকলে বাড়িতে আছে তাই আয়োজনটা একটু বেশি করেই করা হয়েছে। রুমা বেগম গরম গরম পরোটাগুলো টেবিলে এনে রাখলো। পরোটার সাথে আজ নিহারি ও ডাল ভাজি করা হয়েছে। সবটাই বাড়ির সকলের খুব প্রিয়। বিশেষ করে আরুর এটা ভীষণ পছন্দের খাবার। খাবারের ঘ্রাণ নাকে আসতেই আর বুঝে গেছে আজ কি রান্না করা হয়েছে। সে কোনোদিন না তাকিয়ে তার প্লেট নিয়ে খেতে বসে গেল। তার কাণ্ড দেখে বাড়ির সকলে হেসে ফেলল। ইয়াজ তার কাহিনী দেখে বলেই ফেলল। খাদক একটা। ফলস্বরূপ মিতা বেগম তার মাথায় গাঁটটা বসালো। আরও তাকে ভেঙচি কাটলো। ইয়াজের মার খাওয়া দেখে আহিহিহি করে হেসে ফেলল। ইয়াজ তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আহিও তার দিকে চেয়ে ভেঙচি কাটলো। সকাল সকাল বাড়ির বাচ্চাদের খুনসুটি খাবার টেবিলের পরিবেশ ভরে উঠল। বড়রা খাবার খাচ্ছে আর তাদের খুনসুটিগুলো দেখে আনন্দ পাচ্ছে। রুমা বেগম নিধিকে টেবিলে বসে পড়তে বললেন, কিন্তু সে বসলো না। সবাইকে সার্ভ করে দেবে বলে বায়না ধরল। রুমা বেগম বলল, যে যার মতো নিয়ে নিতে পারবে, তুই বসে যা। তবু সে শুনল না। শেষমেশ রুমা বেগম তার কাছে হার মানলেন। নিধির এইসব কাহিনী দেখে আরও ভেঙচি কাটল। তার মনে নিধিকে নিয়ে সন্দেহ উদয় হয়েছে। আপাতত সে এটা ক্লিয়ার করতে চাইছে। নিধির হাবভাব তার নিকট মোটেই সুবিধার লাগছে না। আসলাম শেখ বললেন, রুদ্র কোথায়? ও এখনো ওঠেনি সে? রুমা বেগম বললেন, এতক্ষণে তো উঠে পড়ার কথা, আমি দেখে আসছি। নিধি তড়িঘড়ি করে বলল, আমি ডেকে আনি খালামণি। রুমা বেগম মাথা নেড়ে সায় জানালো। তৎক্ষণাৎ আরুর খাওয়ার হাত থেমে গেল। নিধি কেন যাবে রুদ্ধকে ডাকতে? বিষয়টা সে মেনে নিতে পারছে না। তবে নিধির আর রুদ্ধকে ডাকার প্রয়োজন হলো না। তার আগেই রুদ্ধ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তাকে দেখে নিধির মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে বলল, এই তো রুদ্র ভাইয়া চলে এসেছে। রুদ্ধকে দেখে আরুর বুকের ভেতরে ধক করে উঠল। মনে হচ্ছে হৃৎপিণ্ড বুঝি বেরিয়ে আসবে। সে মাথা নিচু করে চোরের মতো খাওয়ায় মনোযোগ দিল। রুদ্ধ আরুর কাণ্ড দেখে রাগে বিরক্তিতে মুখ থমথমে করে ফেলল। গটগট পায়ে এসে খালি চেয়ারটাতেই বসে পড়ল, সেটাও আরুর পাশে। আরুর প্রাণ যায় যায় অবস্থা। সে খাবে নাকি নিজেকে সামলাবে বুঝে উঠতে পারছে না। তার হাত পা অসম্ভব কাঁপছে। রুদ্ধ পাশে বসায় সবটাই টের পাচ্ছে। তার ইচ্ছে করলো আরুকে টেনে পাশ থেকে উঠিয়ে দিতে। সেটা না পারায় মুখ চোখ আরও শক্ত করে ফেলল। নিধি রুদ্ধর জন্য প্লেট সাজিয়ে দিল। প্লেটে এক পাশে 2টো পরোটা দিল, এক পাশে অল্প ডাল ভাজি দিল। নিহারিটা আলাদা বাটিতে বেড়ে প্লেটে সাজিয়ে দিল। রুদ্ধ চুপচাপ খেতে লাগলো। নিধি রুদ্ধর পাশে দাঁড়িয়ে রইল। এসব দেখে লজ্জা আরুর ভয় সব এক নিমেষেই উধাও হয়ে গেল। তার গা পিত্তি সব জ্বলে উঠল। নিধির হাব ভাব দেখে মনে হচ্ছে সে বিয়ে করা নতুন বউ স্বামীকে খাবার বেড়ে দিচ্ছে। এটা ভাবতেও আরু তওবা করলো। ছি ছি, এসব কি ভাবছে সে? রুদ্ধর বউ শুধুমাত্র সেই হবে। ভাবনাতেও উল্টোপাল্টা জিনিস আনা যাবে না। আরু মুখের খাবারটা গিলে মুখে হাসি ফুটিয়ে নিধিকে বলল, আপু তুমিও বসে পড়ো,
আমরা খাচ্ছি, তুমি দাঁড়িয়ে আছো, তোমার খিদে পেয়েছে না? সমস্যা নেই, তোমরা খাও, আমি খালামণির সাথে খাবো। রুদ্ধ এবার ইচ্ছে করে আরুকে শুনিয়ে বলল। বসে পড়ো নিধি। নিধি মাথা নাড়িয়ে চুপচাপ রুদ্ধর পাশের চেয়ারটায় বসে গেল। সবটা দেখে আরুর রাগে চোখে জল জমতে শুরু করেছে। রাগ উঠলেই তার চোখে পানি চলে আসে। এটা কেমন সায়েন্স এটা সে আজও বুঝে উঠতে পারেনি। আরও একটা জিনিস খেয়াল করলো, রুদ্ধ তাকে পাত্তা দিচ্ছে না মোটেই। তার দিকে একবারও ফিরে তাকালো না। এতদিন সে এড়িয়ে চলেছে, তাই বোধহয় রাগ করেছে। আরুর খাওয়া শেষ হলেও সে ইচ্ছা করে বসে আছে। সকলেই খেয়ে উঠে পড়েছে। বাড়ির গিন্নিরা এটো প্লেট সব গুছিয়ে রান্নাঘরে নিয়ে গেল। রুদ্ধ দেরিতে খেতে বসায়, তার খাওয়া এখনো শেষ হয়নি। রুদ্ধর খাওয়া শেষ হতেই আরও উঠে দাঁড়ালো। রুদ্ধর পিছু পিছু হাত ধুতে চলল। নিধি তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুদ্ধ হাত ধুয়ে পিছনে ফিরতেই আরুকে দেখে পাশ কেটে চলে যেতে নিলে আরু তার সামনে এসে দাঁড়ালো। রুদ্ধ আবারও তার পাশ কাটতে গেলেই আরু আবার একই কাজ করলো। রুদ্ধ আর সহ্য করলো না, দাঁতে দাঁত চেপে আরুর হাত ধরে তাকে সরিয়ে দিল। আরু পেছন থেকে তার হাত টেনে ধরলো। কি করছো তোমরা? নিধিকে দেখে রুদ্ধ কিছু বলল না। তার দৃষ্টি আরুর ধরে রাখা হাতের দিকে। সেদিকে তাকিয়ে তার মুখ শক্ত হয়ে উঠল। আরু রুদ্ধর হাত ছেড়ে দিল। রুদ্ধ নিধিকে পাশ কাটিয়ে চলে গেল। আরু নিজের হাত ধুয়ে চলে যেতে নিলেও নিধির কথা শুনে থমকে দাঁড়ালো। চাচাতো ভাইয়ের সাথে বুঝি কেউ এভাবে বিহেভ করে? আরু ভ্রুকুচকে বলল। মানে? নিধি মুখে হাসি ফুটিয়ে বলল। মানে এই যে তোমরা সারাক্ষণ দেখি ওনার সাথে কেমন চিপকে থাকো, সেদিন গাড়িতেও দেখলাম। আমাকে বোধহয় নিজের বোনের মতোই আগলে রাখে, তাই না? আরু বিরক্ত হয়ে বলল। নিজের বোন নয়, চাচাতো বোন, তুমি তো বললে। ওই একই হলো। আজ আমার মা আসছে জানো? না তো, কেন? তুমি বুঝি চলে যাচ্ছ? নিধি থতমত খেয়ে বলল। চলে যাব কেন? মা খালামণির সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলবে, তাই আসছে। কি কথা? নিধি আরুর গাল টেনে বলল। সিক্রেট, সেটা আসলেই জানতে পারবে। তবে তোমাকে একটা ক্লু দেওয়া যায়, খুব তাড়াতাড়ি এবারে কারোর বিয়ে হতে যাচ্ছে। কথা বলেই সে হাত ধুয়ে মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। আরও তার যাওয়ার দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। নিধির কথা তো ঘুরে ফিরে একদিকে ইঙ্গিত দিচ্ছে। সে যেটা ভাবছে যদি সেটা হয় তখন কি হবে। আহি ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিল। আজ রুহানি গাছে পানি দেয়নি, তাই সেই দায়িত্ব আজ সে নিজেই নিয়েছে। তার পরনে সাদা সিধে ঘরের পোশাক, লং টি শার্ট ও ঢিলে ঢোলা প্লাজো পরেছে সে। লম্বা চুলগুলো বেনি করে পেছনে রাখা, দেখতে একদমই পিচ্ছি লাগছে। কেউ যে তাকে পর্যবেক্ষণ করছে সেদিকে তার ধ্যান নেই। পানি দিচ্ছে আর গান গাইছে। নয় মিছে আসা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ। গান গাইতে গাইতে হঠাৎ সামনের দিকে দৃষ্টি যেতেই থমকে গেল সে। ইয়াজ চিলেকোঠার দরজায় হেলান দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি আজ সম্পূর্ণ অন্য রকম। এই দৃষ্টি দেখতেই আহির সবটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। ভীষণ ঘাবড়ে যায় সে। ইয়াজ গলা ছেড়ে তার দৃষ্টি সরিয়ে নিল। আহির দিকে এগিয়ে গিয়ে তার মাথায় গাঁটটা মেরে বলল। তোর মনে হঠাৎ তো রং এলো কোথা থেকে বলতো? প্রেম টেম করছিস না তো? আহি সিরিয়াস ভাবে বলল। করতেই পারি, এই বয়সটাই তো প্রেমে পড়ার। ইয়াজ রেগে তার মাথার চুল খামচে ধরে সামনে টেনে আনলো। আহি ব্যথায় নাক মুখ কুঁচকে নিল। খবরদার, ছোট আছিস, ছোট থাক। এসব প্রেমের সম্পর্কে তোকে যদি জড়িয়ে পড়তে দেখি জাস্ট খুন করে ফেলবো। কি বলেছি মাথায় থাকবে? আহি মাথা নাড়ল। ইয়াজ তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আহি সুযোগ বুঝে বালতি বোঝাই করে রাখা মাটি থেকে এক খাবলা মাটি তুলে ইয়াজের দিকে ছুঁড়ে মেরে দরজার দিকে দৌড় লাগালো। এরপর দরজার কাছে এসে একটু থেমে বলল। আমি 1000টা প্রেম করব, তাতে তোর কি ইয়াজের বাচ্চা? নিজে যখন প্রেম করতে চাও তখন। ইয়াজ তার দিকে এগিয়ে আসতে নিলে সে দৌড়ে পালালো। চারদিকে বৃষ্টির নরম ছন্দ। আকাশ যেন মাটিকে ছুঁয়ে ভালোবাসা ছড়ায়। ভেজা হাওয়ার স্পর্শে মন ভেসে যায়। নিঃশব্দে জেগে ওঠে অজানা অনুভূতি। এই বৃষ্টি মুখর পরিবেশে কফি বা চা খেলে মনে শান্তি মেলে না। আরও ভীষণ চা পাগলি। চা ছাড়া তার একদিনও চলা সম্ভব নয়। আরও এখন কিচেনে নিজের জন্য চা বানিয়ে এখানেই চা পান করছে, সাথে রুদ্ধের জন্য কফি করছে।
চাটুকু শেষ করে রুদ্ধর জন্য কফি নিয়ে তার ঘরের দিকে পা বাড়ালো। দরজায় এসে উকিঝুঁকি মারল রুদ্ধর অবস্থান জানার সম্পর্কে, তবে রুদ্ধকে এখান থেকে তেমন দেখতে পারল না, তাই বাইরে থেকে দরজা নক করে ভেতরে যাওয়ার অনুমতি চাইল। তবে রুদ্ধর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবারও একই কাজ করলো। এবারও রুদ্ধর কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশা হয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যেই দেখলো রুদ্ধ ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে, তার মানে তার ডাকে ইচ্ছে করে সাড়া দেয়নি। কথাটা ভাবতেই আরও রাগ হলো। রুদ্ধ কেন তাকে পাত্তা দিচ্ছে না, বিষয়টা সে একদমই মেনে নিতে পারছে না। আরও রুদ্ধর সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, আপনার কফি। রুদ্ধর ধ্যান এখনও ল্যাপটপে নিবদ্ধ। সে আরুকে দেখেও দেখল না। আরু পুনরায় বলল, কি হলো, শুনতে পাননি? রুদ্ধর জবাব না পাওয়াতে আরও হতাশ হয়ে তার পাশে বসে পড়ল। রুদ্ধর কোল থেকে ল্যাপটপ সরিয়ে টেবিলে রেখে দিল। হঠাৎ করে ল্যাপটপ ছিনিয়ে নেওয়ায় রুদ্ধ আরুর দিকে শক্ত চাহনিতে চাইল, যা দেখে আরু ভয় পেলেও প্রকাশ করল না। আরু রুদ্ধর হাত ধরে বলল, কি হয়েছে, ইগনোর করছেন কেন আমাকে? রুদ্ধ তার হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, ইগনোর করা কাকে বলে বুঝিস তুই? আরু মাথা নিচু করে বলল, সরি, আমি আপনাকে ইচ্ছে করে ইগনোর করিনি। আই ডোন্ট ওয়ান্ট এন এক্সপ্লেনেশন। আরও এবার ডিভানের সামনে রাখা টি টেবিলের ওপর বসে রুদ্ধর মুখোমুখি হলো। রুদ্ধর হাত ধরে বলল, আমার লজ্জা করছিল। হোয়াট? সেই ইনসিডেন্টের জন্য তুই আমাকে 2 দিন ইগনোর করবি আরু? অথচ তুই সামনে 2 আওয়ার্স আমাকে ইগনোরেন্স মেনে নিতে পারছিস না। আরুর মুখটা চুপসে গেল। সে আসলেই বাড়াবাড়ি করে ফেলেছে। রুদ্ধ তাকে 2 ঘন্টা ইগনোর করেছে, সেটা সে সহ্য করতে পারছে না। অথচ রুদ্ধকে সে 2 দিন ইগনোর করেছে। রুদ্ধ সেটা কি করে সহ্য করবে? আরু এবার মুখটা ছোট করে বলল, সরি বলেছি তো, এবার মতো মাফ করা যায় না? রুদ্ধ মুখের ওপর বলল, না। কি করলে আপনার রাগ কমে যাবে? কান ধরে উঠবোস করব? কথাটা বলেই আরু সত্যি সত্যি কান ধরতে গেলে রুদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, নো নিড। আরু ঠোঁট উল্টে বলল, তাহলে? রুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। জড়িয়ে ধর আমাকে। আরু ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? জি, হোল্ড মি ফাস্ট, নয়তো তুই যেতে পারিস। আমি আমি পারবো না, প্লিজ। গেট আউট। আচমকা রুদ্ধর চিৎকার শুনে আরো ভীত হলো, তবুও সাহস সঞ্চয় করে বলল, রুদ্র ভাই। যেতে বলেছি তোকে। আরুর গাল দুটো ভয়ে লজ্জায় লাল হয়ে এলো। সে 1 পা 2 পা করে রুদ্ধর দিকে এগিয়ে গেল। রুদ্ধ বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে রয়েছে। আরু রুদ্ধর হাত দুটো দুদিকে মেলে আলতো করে রুদ্ধের বুকে মাথা রেখে 2 হাতে পিঠ জড়িয়ে ধরল। সাথে সাথে রুদ্ধ তাকে 2 হাত দিয়ে শক্ত করে নিজ বক্ষ মাঝে চেপে ধরল। রুদ্ধ তাকে আরও একটু শক্ত করে চেপে ধরে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধর লিটল বার্ড। আস্তে ধরুন, ব্যথা পাচ্ছি। আমি আস্তে ধরতে পারি না, যখন তোকে জড়িয়ে ধরবো এভাবে শক্ত করে চেপে ধরবো। নিজেকে প্রিপেয়ার করে নে। আরও কিছু বলল না, চুপচাপ রুদ্ধ হৃৎপিণ্ডের শব্দ শুনতে লাগলো। কিছুক্ষণ বাদেই রুদ্ধ আরুর কপালে শক্ত করে ঠোঁট চেপে ছেড়ে দিল। ছাড়া পেতেই আরু হাত ছেড়ে বাঁচল। এত শক্ত করে চেপে ধরেছিল, মনে হচ্ছিল তার হাড়গোড় সব ভেঙেই ফেলবে। নিধির মা নিতা বেগম বোনের সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজ শেখ বাড়িতে এসেছেন। দুপুরে খাওয়া দাওয়া করে 2 বোন একান্তে রুমে বসে আড্ডা দিচ্ছে। 2 বোনের জমানো সকল কথা মন খুলে একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে। এর মাঝেই নিতা বেগম বলে উঠলেন, আপা, তোমাকে একটা কথা বলেছিলাম, মনে নেই? রুমা বেগম ভ্রু কুচকে বলল, কোন কথার কথা বলছিস বলতো? রুদ্ধ আর নিধির বিয়ের ব্যাপারটা নিয়ে। মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, তাছাড়া রুদ্ধরও তো কম বয়স হয়নি, 28 বছরের তাগড়া যুবক। সে এটাই বিয়ের জন্য উপযুক্ত সময়। নিধিকে তো আমার বরাবরই পছন্দ, মেয়েটা ভারী মিষ্টি, কোনো দিক কমতি নেই। তবে রুদ্ধ যদি রাজি না হয় আমি এই বিষয়ে আগাতে পারবো না বোন। নিতা বেগম আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, রুদ্ধ না করতেই পারবে না, দেখে নিও তুমি রুদ্ধকে কথাটা বলেই দেখো না। ঠিক আছে, আমি আজই রুদ্ধকে বলবো। নিতা বেগমের ঠোঁটে হাসি ফুটে উঠল। আরু, আহি, রুহানি, ইয়াজ ও নিধি সকলে মিলে বিকেলে বাগানে বসে আড্ডা দিচ্ছে। প্রত্যেকের সামনে ধোয়া ওঠা চায়ের কাপ রাখা। আহি বলল,
জানো আজ কি হয়েছে? ক্লাসের একটা মেয়ে বিয়ে করে নাকি পালিয়ে গেছে। পুরো স্কুলে সেই খবর ছড়িয়ে পড়েছে। তার কথা শুনে আরু আফসোসের স্বরে বলল,